কলকাতা শহরে রীতা তার 5 বোন নয়ন, পরি, গীতা, দিশা ও নীতির সঙ্গে বাস করত। রীতা তার 5 বোনকে খুবই স্নেহ করত। সে রোজগার করে সংসার চালাতো এবং তার 5 বোনের পড়াশোনার খরচ জোগাড় করত। রীতার 5 বোনের চরিত্র 5 ধরনের ছিল। নয়ন ভীষণ পরিমাণে জ্যোতিষী বিশ্বাস করত। পরি সবসময় তুতলিয়ে কথা বলতো। গীতি ভীষণ পরিমাণে পান চিবিয়ে খেত। আর দিশা মেকআপ আইটেম কেনাকাটি করত। আর অন্যদিকে সবচেয়ে ছোট বোন নীতি সবসময় সে যে কোনো কথায় কথায় হাসাহাসি করত। রীতা বিবাহযোগ্য হলে তার সাথে 5 কমলের বিয়ে ঠিক হয়। 5 কমল রীতাকে দেখতে আসবে বলে জানায়। ধ্যাত, আমি একদম ওই 5 কমলকে বিয়ে করব না। আমার উপর সবাই হাসাহাসি করবে। 5 কমল কোনো নাম হলো? আমার বরের নাম 5 কমল, ভাবলেই তো হাসি পাচ্ছে। এই নানা দিদি, আমি অ্যাস্ট্রোলজিতে পড়েছি এই 5 কমলই তোর পারফেক্ট ম্যাচ। তুই ওকেই বিয়ে কর। তোর হাতে শুক্রের সঙ্গে 5 কমলের শুক্রের পুরো মিল আছে। এই তুই তুপ কত তুকলো আল মেলাতে হবে না। আমাদের দিদির বিয়ে আমরা 5 কমলের তাতে দেব না। এই তোতলাটার জন্য নীল কমল, সরি 5 কমলই ঠিক আছে। হে হে হে, রীতা দিদি অনেক বেটার ছেলে ডিজার্ভ করে। আসুক না মেয়ে দেখতে, পানের পিক ফেলে দেব মুখে, পালিয়ে যাবে। দিশা এসব কোনো কথাই পাত্তা দেয় না। সে বিয়ের সময় কি কি মেকআপ ইউজ করবে সেই সবই অনলাইনে অর্ডার করা শুরু করে দেয়। নীতি সবার কাণ্ড দেখে হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পর 5 কমল রীতাকে দেখতে আসে। সে শহরের একটা নামকরা প্রাইভেট ব্যাংকে চাকরি করত। কাজের সূত্রে 5 কমল তার বাবা ও মাকে গ্রামে রেখে নিজে একাই শহরে বসবাস করতে এসেছিল। খবরের কাগজে রীতার বিয়ের বিজ্ঞাপন দেখে তার রীতাকে পছন্দ হয়েছিল। 5 কমল রীতার বাড়িতে এসে আরো 5 জন মেয়েকে দেখে অবাক হয়ে যায়। হ্যালো, আই এম 5 কমল। তোমরা আমি শর্টলি 5ও বলতে পারো। বাবা, ইংরেজি বলছে দেখো না কেমন, যেন ইংরেজের সন্তান। বেশি বাড়াবাড়ি। আমি রীতা। তা বলি কি, আপনি বাংলা জানেন না পাঁচু বাবু? এ মাছিছি, বাংলা জানবো না কেন? খুব ভালো বাংলা জানি তো। তা বলছি যে তুমি তো রীতা, কিন্তু এই পাখি 5টা কে? আমরা আপনার 5 শালি জামাই বাবু। দেখি হাতটা দেখি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। নয়ন তার দিদি ও 5 কমলের হাত মিলিয়ে দেখে খুবই খুশি হয়। সে তার দিদির বিয়েতে কোনো আপত্তি প্রকাশ করে না। সবাই মিলে কথা বলতে শুরু করে। 5 কমলকে দেখতে সুন্দর হওয়ায় রীতারও 5 কমলকে খুবই পছন্দ হয়। পরি, গীতি, দিশা ও নীতিরও তাদের হবু জামাইবাবুকে খুব ভালো লাগে। ঠিক আছে, তোলা তখন বলতি পাতু দাদার তাতে লিতা দিদির বিয়ে হবে, কিন্তু জামাইবাবুতে আমাদের তাতে আমাদের বালিতেই তাতে হবে। দেখ, এটাই আমাদের ইচ্ছা। এ বাবা, এসব কি বলছো? আমার নাম পাতু না পাঁচু। আর আমি বালিতে থাকতে যাবো কেন? মরণ দশা, তুমি এমন তুতলিয়ে যাচ্ছ কেন? ও জন্ম থেকেই তোতলা জামাইবাবু। পরি বলতে চাইছে বিয়ের পর আপনি আমাদের সাথে থাকবেন। আমরা তো রীতা দিদিকে ছাড়া থাকতে পারি না, তাই না? এই নিন, পান খান। 5 কমল তাদের বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। কিছুদিন পর ধুমধাম করে রীতা ও 5 কমলের বিয়ে হয়। বিয়ের পর 5 কমল তার 5 ধরনের শালিকে নিয়ে সবসময় চিন্তায় থাকে। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন 5 কমলের শালিগুলো তার কাছে মেলায় যাওয়ার জন্য আবদার করলে 5 কমল তার 5 শালিকে মেলায় ঘুরতে নিয়ে যায়। মেলায় ভালো ভালো খাবার দেখে রীতা ও তার বোনগুলোর খুবই লোভ হয়। এই নয়ন, ওই দেখো কত জিলিপি, পাপড় ভাজা। উফ, দেখেই লোভ লাগছে। এই তোরা জানা জিলিপি পাপড় ভাজা খেয়ে আয়। হ্যাঁ, তোমরা যাও, দোলনা চাপো, যা ইচ্ছা খাও। আমি আজ তোমাদের 5 শালিকে ট্রিট দেবো। না না, আমি আজকে হরোস্কোপে দেখেছি, ওখানে লেখা আছে মেলার খাবার খেলে আমার পাতলা পটি হবে। তাই কিছু খাবো না বাবা, তোরা গিয়ে খেয়ে আয়। তোল তবেতে ববিত্তর বাণী, আমার তো দিবে দল তোলে আত্মে। আমি দাই বাবা, দিয়ে তব দিলিপি পাপড় বাদা ট্রেনিং। সকলে পরীর কথা শুনে হেসে ওঠে। রীতা, 5 কমল ও পরি অনেক খাবার খায়। নয়ন, দিশা ও নীতি মেলা থেকে অনেক জিনিসপত্র কেনে। রাত্রিবেলা সবাই বাড়ি ফিরে আসে। এভাবে আরো কিছুদিন কাটে। একদিন 5 কমল হাসি মুখে অফিস থেকে বাড়ি ফিরে আসে। আমি আজ খুব খুশি। এই রীতা কই গেল গো? আর আমরা 5 শালিরা কই? এসো তাড়াতাড়ি এসো, তোমাদের একটা দারুণ খবর দেব। সবাই ঘর থেকে বেরিয়ে আসে। কি হলো গো, এত চিৎকার করছো কেন? বাড়ি মাথায় তুলে দেবে নাকি? আজকে আমার প্রমোশন হয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে। ব্যাংকের ম্যানেজার আমার কাজে খুব খুশি হয়ে আমায় কোম্পানির অফিসার করে দেবে। তোমাদের সবার জন্য আমি রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি, এই দেখো।
সবাই পাঁচ কমলের কথা শুনে খুবই খুশি হয়। দেখেছো জামাইবাবু, আমি তো বলেছিলাম আজকের দিনটা তোমার খুব শুভ। গুরু গ্রহ একদম তুঙ্গে। ভাবছি একটা অ্যাস্ট্রোলজি চেম্বার খুলেই নেব। উফ, কি মজা কি মজা! জামাইবাবুর প্রমোশন হবে, আমরা বেতন আনন্দ তুলবো। আমায় কিন্তু অনেক অনেক মেকআপ কিনে দিতে হবে বলে দিচ্ছি জামাইবাবু। নীতি কোনো কথা না বলে সবার কথা শুনে শুধু হাসতে থাকে। সকলে পাঁচ কমলের প্রমোশনের খবর শুনে আনন্দ আর ধরে রাখতে পারে না। বস আমায় ব্যাংক ফান্ডেরও 3 লাখ টাকা দিয়েছেন। প্রমোশন লেটার যেদিন দেবে সেদিন আমায় 3 লক্ষ টাকা ফান্ডে দিতে হবে ক্লায়েন্ট পেমেন্টের জন্য। রীতা, এই টাকাটা তুমি প্লিজ সাবধানে রেখো। বস খুব ভরসা করে আমায় এতগুলো টাকা দিয়েছেন। রীতা 3 লক্ষ টাকা তাদের 5 বোনের কমন আলমারিতে রেখে দেয়। কিছুদিন কেটে যায়। একদিন নয়ন পরীকে নিয়ে বাজারে যায়। সেখানে পরী তোতলামির চিকিৎসা করার ডাক্তারের বিজ্ঞাপন দেখতে পায়। ওলে বাবা, তোতলামি ঠিক করালো ডাক্তার পাওয়া যায়? তাহলে তো আমার তোতলামিও ঠিক হয়ে যাবে। আমি যাবো এই ডাক্তারের কাছে। পরী বাড়িতে কিছু না জানিয়ে ডাক্তার শ্বাসমলের কাছে যায়। আসুন ম্যাডাম, বসুন। তোতলামের চিকিৎসা করবেন তো? কোনো চিন্তা নেই। হোয়েন সামসান ইজ হিয়ার, নো ফিয়ার। ডাক্তার, আমাকে তথ্য কোলে দিন, তবে আমাকে অনেক অনেক ক্যাপায়। আমার কিচ্ছু ভালো লাগে না। হাতাহাতি করে আর আমার একটু ভালো লাগে না। ওই দেখুন, আপনি ডাককে টাক বলছেন, তার মানে আপনার তোতলামির সমস্যা খুব গুরুতর। তোতলামির পার্সেন্টেজ মাপতে হবে আমায়। আমার 2 লক্ষ টাকা লাগবে আপনাকে পুরো সুস্থ করে তুলতে। তাহলে আপনার হাতাহাতি হাসাহাসিতে বদলে যাবে। পরে 2 লক্ষ টাকা শুনে ভয় পেয়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে সে কোথা থেকে 2 লক্ষ টাকা জোগাড় করবে। একদিন রাত্রিবেলা পরী তাদের আলমারি থেকে 5 কমলের 3 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা নিয়ে নেয়। সে ডাক্তারকে 2 লক্ষ টাকা দিয়ে দেয়। ডাক্তার চকচকে চোখে 2 লক্ষ টাকা নিয়ে নেয়। তোতলার ঠিক হওয়ার শখ কম না। ট্রিটমেন্ট করবো না ছাই করব? টাকা নিয়ে রাতারাতি পগার পার হয়ে যাব। কেউ খুঁজি পাবে না কোথায় গেছি। তোতলা, তালা দিবন তুই তোতলাই তেতে দাবি। ডাক্তার শ্বাসমল পরীর 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পরী পরের দিন চিকিৎসা করানোর জন্য গেলে কোথাও আর ডাক্তার শ্বাসমলের চেম্বার খুঁজে পায় না। এই ডাক্তারটা আমাকে বোকা বানিয়ে পালিয়ে দিল। হাইলে হাই, আমি এবার বাড়ির লোককে কি করে মুখ দেখাবো? জামাইবাবু জীবনে আমার মুখ দেখবে না। আর কত অপমান তথ্য করতে হবে জামাইবাবুতে। পরী 2 লক্ষ টাকার ব্যাপারে কাউকে কিছুই জানায় না। কিছুদিন পর 5 কমল রীতার কাছে টাকা চাইলে সে 5 কমলকে আলমারি থেকে টাকা বের করে দেয়। 5 কমল টাকা গুনে নেওয়ার সময় দেখে তাতে মাত্র 1 লক্ষ টাকা পড়ে আছে। এ কি রীতা, এতে মাত্র 1 লক্ষ টাকা আছে যে? বাকি টাকা কোথায় গেল? হাই হাই, আমার সর্বনাশ হয়ে গেল তো। ম্যানেজার আমায় কাজ থেকে বের করে দেবে যে। কালকেই আমি টাকাটা তাকে ফেরত দিতে হবে। সকলে টাকা চুরি হয়ে যাওয়ার কথা জানতে পেরে খুব ভয় পেয়ে যায়। আমার মনে হচ্ছে এই 5 সালি প্ল্যান করে আমার টাকাটা চুরি করে নিয়েছে। এদের ভীষণ লোভ। সবসময় জামাইবাবু এটা চাই ওটা চাই। তোরাই চুরি করেছিস বল? অসভ্য মেয়েগুলো, বল তোরা চুরি করেছিস তো? সকলে তার কথা শুনে খুবই অবাক হয়। পরী এত অপমান সহ্য করতে না পেরে সব সত্যি কথা বলে দেয়। সকলে তাকে ভীষণ বকাবকি করতে শুরু করে। আজকে তোদের জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। 5 চাকরি যদি চলে যায় তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। তোর শখ কম না তোতলা? তুই তোতলামি ঠিক করার জন্য ডাক্তার দেখিয়েছিস? পরী তার দিদির মুখে এমন কথা শুনে খুবই কান্নাকাটি করে। 5 কমলের ম্যানেজার তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে চাকরি থেকে তাড়িয়ে দেয়। 5 কমল এই রাগে তার 5 শালীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তার 5 শালীও মনে মনে প্রতিজ্ঞা করে তারা যে করেই হোক তাদের জামাইবাবুকে টাকা ফিরিয়ে এনে দেবেই। 5 জন মিলে পুলিশ স্টেশনে গিয়ে ডক্টর শ্বাসমলের বিরুদ্ধে কমপ্লেন করে আসে। ও মাই গড, এই স্যামসনের বাচ্চার আগে অনেক লোকের কাছ থেকে এরকম ফ্রড করে টাকা চুরি করেছে। আমি দেখছি ব্যাপারটা, আপনারা চিন্তা করবেন না। স্যামসনের বিরুদ্ধে আগে অনেক কমপ্লেন হয়েছে, বাট ও এত চালাক যে আমরা ওকে ধরতে পারছি না। পুলিশ যে করেই হোক ডক্টর শ্বাসমলকে খুঁজে বার করে এবং নয়ন, পরী, গীতি, দিশা ও নীতিকে ইনফর্ম করে। 5 শালী রীতা ও 5 কমলকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। কিরে পরী, এই ডাক্তারটাই ওই চোর ডাক্তারটা? একে মেরে মেরে না হাতে সব গ্রহ নক্ষত্র চেঞ্জ করে দিতে হবে। তোর কপালে আজকে শনি নাচছে, বুঝলি পাজি? তোকে মেরে রাহু কেতু একেবারে এক করে দেব। তাহলে ভাব কি তয়তা নেই বদমাত্তা? আমাকে বলেতি না আমার তোতলামি ঠিক করে দেবে, আমি তোকেই তুতলে দেব। আমার কাছ থেকে 2 লাখ টাকা? এই পরি, তুই যে বললি তোর কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়েছে,
এখন আবার বলছিস দুটো লাথি চেয়েছে? কখন কি বলিস তুই? তোর মাথার চিকিৎসা করাতে হবে এবার, মুখে পানির পিক ছুঁড়ে মারবো। আরে 2 লাখ মানে 2 লাখ, তুই বুঝিস না কেন রে? ও তোতলা, তাই লাখটা লাত হয়ে গেছে। নীতিকে এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে হাসতে দেখে সবাই তাকে বকাবকি করে। পাঁচকমল বাবু, আপনার এই 5 সালে কিন্তু পুরো অ্যান্টিক পিস আছে বাইরে। চোর ডাক্তারকে ধরতে এসে নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে দিয়েছে। আমায় তোমরা ছেড়ে দাও প্লিজ, আমি সব টাকা তোমাদের ফেরত দেবো। আমি আর কখনো কাউকে ঠকাবো না, আমায় প্লিজ তোমরা ছেড়ে দাও। ডাক্তার শাসমল তাদের 2 লক্ষ টাকা ফিরিয়ে দেয়। পুলিশ ডাক্তার শাসমলকে অ্যারেস্ট করে। পাঁচকমল তার 5 শালীর কাছে ক্ষমা চায়। রীতাও তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। আমার খুব ভুল হয়ে গেছে, আমি তোমাদের মতো 5 শালীকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি। আমার 5 সোনার টুকরো শালী তোমরা, আমায় ক্ষমা করে দাও তোমরা। আমি আর কখনো তোমাদের ভুল বুঝবো না। 5 জন শালী তার জামাইবাবু পাঁচকমলকে ক্ষমা করে দেয়। পাঁচকমল তার অফিসে সব টাকা ফিরিয়ে দেয় এবং তার ম্যানেজার তাকে আবার চাকরিতে জয়েন করার অনুমতি দেয় এবং তার প্রমোশনও করিয়ে দেয়। সকলে এই খবর শুনে খুবই খুশি হয়। পাঁচকমল তার বউ এবং 5 শালীকে নিয়ে সুখে সংসার করে। এ কি বলছিস রে মা? মোহিনী তোর থেকে বয়সে বড়, মানছি 1 বছরের বড়, তবুও তোকে ওর সম্মান করা উচিত। কবিতা, তুই তো জানিস তোর কাকিমা অনেক বছর আগে মারা গেছে। মোহিনী তখন অনেক ছোট ছিল। তোর কাকু ওকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমরা অনেকবার বলেছিলাম মোহিনীকে আমাদের কাছে পাঠিয়ে দিতে, কিন্তু তোর কাকু পাঠায়নি। হ্যাঁ, আগে পাঠায়নি, তাহলে এখন কেন পাঠালো? মেয়েকে তোমার সঙ্গে পাঠিয়ে দিল। নাও এবার বোঝা মাথায় করে নিয়ে ঘোরো। সত্যি ওরা পারেও বটে। আরে শুনবি তো আমার কথাটা। এখন মোহিনী স্কুলের পড়াশোনা শেষ হয়ে গেছে, কিন্তু গ্রামে তো ভালো কলেজ নেই। আর তোর কাকুরও এখন আর ক্ষমতা নেই ওকে কলেজে পড়ানোর মতো। তাই তোর বাবা ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তুই যেই কলেজে ভর্তি হয়েছিস, ওকে তোর কলেজেই ভর্তি করে দেব। 2 বোন একই সঙ্গে পড়াশোনা করবি। ও আমার কেউ না, বুঝেছো? কাকাতো বোন মামাতো বোনদের সঙ্গে আমি আত্মীয় পাতিয়ে ঘুরে বেড়াতে পারবো না, তাও আবার এরকম একটা গেও ভূতের সঙ্গে। বাবার এদিকে ক্ষমতা নেই মেয়েকে পড়ানোর, অথচ বড় বড় স্বপ্ন মেয়েকে কলেজে পড়াবে। হ্যাঁ, আহা কবিতা, একটু চুপ কর তুই এবার। ওর বাবার ক্ষমতা নেই তাতে কি, ওর কাকার তো ক্ষমতা আছে। ও আমার কাছে আমার মেয়ের মতোই। আমাদের উপরওয়ালা সব দিয়েছে, টাকা পয়সার কোনো অভাব নেই। ও আমাদের বাড়িতে থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না। কবিতা তার বাবার কথা শুনে খুব রেগে যায় এবং নিজের ঘরে চলে যায়। দরজার বাইরে থেকে মোহিনী তাদের সব কথাই শুনছিল। সে তার চোখে জল মুছতে মুছতে অন্য ঘরে চলে যায়। মোহিনীকে পরের দিনই মনোহর বাবু কবিতার কলেজে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। পরের দিন থেকে মোহিনী ও কবিতার সঙ্গে কলেজে গিয়ে ক্লাস করতে শুরু করে। এই কবিতা, তোর সাথে যে মেয়েটা ছিল না একটু আগে, কেমন দেখতে একটা গ্রামের গেও ভূত মনে হলো। ঢিলা ঢালা চুড়িদার পরেছিল, মাথায় চপচপে তেল দেওয়া। ওটা কে রে তোর? ওটা আমার কেউ হয় না। আমাকে দেখে মনে হয় যে ও আমার কেউ হতে পারে? আমাদের মধ্যে কত ডিফারেন্স বলতো? ওটা হলো আমার বাবার সো কল্ড ভাইয়ের মেয়ে, সরি গরিব ভাইয়ের মেয়ে। গরিব ভিখারি মেয়ে, খাওয়া জুটছিল না। আমার বাবার তো দয়া মায়া বেশি, জানিস না? গ্রাম থেকে ওকে নিয়ে এসেছে তাই আমাদের বাড়িতে পুষবে বলে। একদিন কলেজ ছুটি হওয়ার আগেই মোহিনী দেখে যে কবিতা কলেজ থেকে বেরিয়ে পড়েছে। কবিতা ক্লাস না করে কোথায় যাচ্ছে এখন? এখনো তো অনেকগুলো ক্লাস বাকি আছে।
মোহিনী তাদের ক্লাসরুমের ব্যালকনি থেকে দেখে যে কবিতা অচেনা একটা ছেলের বাইকে বসে কোথায় যেন চলে যায়। মোহিনী খুব অবাক হয়। কলেজ ছুটি হওয়ার পর সে কবিতার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু কবিতাকে দেখতে না পাওয়ায় সে একা একা বাড়ি চলে আসে। কবিতা এর আগেও মোহিনী যখন তাদের বাড়িতে থাকতো না তখনও সে লেট করে বাড়ি ফিরত, কিন্তু সেদিনকে সে রাত 12টার সময় বাড়ি ফিরে আসে। কি রে, এখন কটা বাজে? তোর কলেজ কি রাত 12টার সময় ছুটি হয়? কোথায় ছিলি এতক্ষণ? ওফ মা, চুপ করো তো। কলেজ ছুটির পর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। আমার কত বন্ধু জানো তো, ওদের সঙ্গে ঘুরতে ফিরতে একটু রাত হয়ে গেছে। এতে চেঁচানোর কি আছে? কলেজে যারা পড়ে তারা তো একটু মজা করবেই। আচ্ছা তাই? মোহিনী তো সকালে তোর সঙ্গেই কলেজে গিয়েছিল। ও তো সেই বিকেল 5টার সময় বাড়ি ফিরেছে। ও তো মজা করে না তোর মতো। কলেজে শুধু পড়াশোনা করতে যায়, বাড়ি এসেও পড়ে। ওফ মা, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? এর মতো গ্রামের মেয়ের সঙ্গে কেউ বন্ধুত্ব করে তো দূরের কথা, এর ধারে কাছেও কেউ আসতে চায় না। এর বন্ধু থাকবে তবেই না মজা করবে। আচ্ছা, আমি খুব টায়ার্ড, আমি এবার ঘুমাতে যাচ্ছি। আর তুই অমনি মায়ের কান ভরে জেগে বসে আছিস। আমি আসলে মা বকবে আর তুই বসে বসে তামাশা দেখবি, তাই তো? না না, আমি কাকিমাকে কিছু বলিনি। আমি তো জেগেই ছিলাম, পড়াশোনা করছিলাম। আর এমনিও তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। হ্যাঁ, আদিক্ষেতা, আমি তোর কে হই হ্যাঁ, যে আমার জন্য তুই টেনশন করবি? তোর লাইফে আবার কোনো টেনশন আছে নাকি? ফ্রিতে খাচ্ছিস, পড়ছিস। কবিতা, চুপ কর, আস্তে কথা বল। তোর বাবা ঘুমাচ্ছে। যদি জানতে পারে যে তুই এখন বাড়ি ফিরেছিস, তোর বাবা কিন্তু খুব বকবে। যা গিয়ে ঘুমিয়ে পড়। মোহিনী, তুইও যা। মৃণালী দেবী তার ঘরে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। মোহিনী রোজ দেখে যে কবিতা দুটো একটা ক্লাস করার পর ওই ছেলেটার সঙ্গে ঘুরতে চলে যায়। একদিন মোহিনী কবিতাকে বলে, কবিতা, তোকে একটা কথা বলবো বোন, তুই রাগ করবি না তো বল? এই বোন ওয়ার্ডটা বাদ দিয়ে যা ইচ্ছা বল। আমি তোর বোন নই, বুঝেছিস? আচ্ছা, সরি। আমি বলছি যে তুই প্রত্যেকদিন ক্লাস না করে ওই যে ছেলেটার সঙ্গে ঘুরতে যাস না, ওই ছেলেটা ভালো নয়। আমি ওকে আজকে সিগারেট খেতে দেখেছি, তাও আবার কয়েকটা মেয়েদের সঙ্গে। আর ওই ছেলেটার নজরও খুব খারাপ, ও মেয়েদের দিকে খুব বাজেভাবে দেখে। মোহিনীর মুখে এইসব কথা শুনে কবিতা ভীষণ রেগে যায়। সে কোনো কথা বলার আগেই মোহিনীর গালে একটা চড় মারে। কবিতা, তুই আমাকে মারলি কেন? আমি তো তোর থেকে বয়সে বড় হই। চুপ কর। তুই কলেজে কি জন্য যাস? হ্যাঁ, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, ক্লাস করছি কিনা এসব দেখতে, তাই তো? তোর আর কাজ নেই, তাই না? দেখ মোহিনী, আজকে আমি ভালোই তোকে বুঝিয়ে দিচ্ছি, কান খুলে শুনে নে। আমার ব্যাপারে যদি তুই আমার বাবা মাকে কিছু বলিস তাহলে আমি তোর প্রাণ নিয়ে নেব, বলে দিলাম। কিন্তু কবিতা, আমি তোর ভালোর জন্যই বলছি, বিশ্বাস কর, আমি তোর ভালো চাই। আমার ভালো চাইলে মুখ বন্ধ করে থাক। ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড হয়। ও কেমন আমি ওকে খুব ভালো করে চিনি। সুতরাং ভুল করেও আর আমাদের মাঝে আসার চেষ্টা করবি না। এই বলে কবিতা সেখান থেকে চলে যায়। কবিতা প্রত্যেক দিনের মতো সেদিনও ক্লাস না করে রোহিতের সঙ্গে দেখা করতে যায়। আরে ডার্লিং, তুমি আজকে হেঁটে হেঁটে এসেছো যে? তোমার বাইক কোথায়? আমরা ঘুরবো কিভাবে? আসলে কবিতা, আমার কালকে একটা ছোট মতো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমার বাইকটাও ভেঙে চুরমার হয়ে গেছে। ওটা চালানোর মতো নেই, আর এখন আমার কাছে অত টাকাও নেই যে নতুন বাইক কিনবো। কি অ্যাক্সিডেন্ট? তোমার কিছু হয়নি তো? ও গড! না, আমার কিচ্ছু হয়নি, কিন্তু বাইকটার জন্য মন খারাপ। না, তুমি আর বাইক চালাবে না। তোমার যদি আবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? তুমি এবার থেকে কার চালাবে। কি কার? আমার মতো গরিবের কপালে কার কোথায় লেখা আছে? ইয়ার কি করছো কেন? ইয়ার কি করছি না আমি তোমাকে একটা কার গিফট করব। তোমার কি কার চাই বলো? কি, তুমি কার গিফট করবে? কিন্তু কিভাবে? তুমি টাকা কোথায় পাবে? কেন, আমার বাবার কাছ থেকে নেব। আমার বাবাকে তো তুমি চেনো না। এই শহরের একজন অনেক বড় বিজনেসম্যান। বাবার কোটি টাকার সম্পত্তি। সেখান থেকে 10-20 লক্ষ টাকা নিয়ে তোমার জন্য গাড়ি কিনে দিলে বাবার কিচ্ছু যায় আসবে না। কিন্তু তোমার বাবা মা যদি জেনে যায় তখন কি হবে? বাবা জানবে না। আমার নামে ফিক্সড ডিপোজিট করে রেখেছে। আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলে নেব। অনেক টাকা আছে। তোমার আরো কিছু লাগলে কিন্তু বলতে পারো।
কবিতা তার বাবা মাকে কিছু না জানিয়েই তার অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা তুলে রোহিতকে একটা কার গিফট করে। সেদিন থেকে মাঝে মধ্যেই রোহিত নানান কারণে কবিতার কাছ থেকে টাকা চাইতো। কবিতার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেলে সে তার বাবা মায়ের কাছে নানান রকম বাহানা করে টাকা নিয়ে রোহিতকে দিত। এভাবেই সময় কাটতে থাকে। একদিন, বাবা, আমি ভাবছি কলেজ করার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল লাইনের একটা কোর্স করব। কলেজ শেষ হয়ে যাওয়ার পর কাজে আসবে। এই দেখো, আমি ফর্ম এনেছি, তুমি কয়েকটা জায়গায় সিগনেচার করে দাও তো বাবা। বাহ, খুব ভালো ডিসিশন নিয়েছো। কিন্তু কিসের কোর্স রে মা? আর মোহিনীও কি করবে? দৌড় দিলে তো মুডটা খারাপ করে। মোহিনীর নাম না নিলেই নয়, সই করো তাড়াতাড়ি। কবিতা মনোহর বাবু সিগনেচার করিয়ে নিয়ে তার রুমে চলে যায়। সে খুব খুশি হয়ে রোহিতকে ফোন করে। হ্যালো রোহিত, কাজ হয়ে গেছে। আমার বাবার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখিয়ে নিয়েছি, আর আলমারি থেকে সোনা গহনা টাকা পয়সা সব ব্যাগে ভরে নিয়েছি। এবার বলো, আমরা বিদেশে কবে যাব? কবে আবার? কালকে রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়বে, আমি যখন বলবো। আচ্ছা ঠিক আছে, আর ভালো লাগছে না। বিদেশে গিয়ে তুমি আর আমি বিয়ে করে জমিয়ে সংসার করব, ঠিক আছে? মোহিনী কবিতার সব কথা শুনে ফেলে। সে খুব ভয় পেয়ে যায়। মোহিনী কি করবে কিছু বুঝতে পারে না। কবিতা ঘুমিয়ে পড়লে মোহিনী তার ব্যাগ থেকে জমির দলিল এবং অন্যান্য ডকুমেন্টসগুলো বের করে নিয়ে অন্য কিছু সাদা কাগজ সেখানে রেখে দেয়। পরের দিন কবিতা যখন বাড়ি থেকে সোনা গহনা নিয়ে বেরিয়ে পড়ে, মোহিনী পুলিশে খবর দিয়ে দেয়। পুলিশকে সঙ্গে নিয়ে মোহিনী সেখানে পৌঁছে যায়। এই মেয়ে, বাবা মায়ের টাকা পয়সা সম্পত্তি হাতিয়ে নিয়ে বিদেশে পালানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার তাতে কি? আমি আমার অ্যাকাউন্ট যা ইচ্ছা করতে পারি। আমি এখন অ্যাডাল্ট, আমি যা ইচ্ছা করতে পারি। আর এটা আমার বাবার সম্পত্তি, তাতে আপনার কি? আর তুই মোহিনী, পুলিশ নিয়ে এসেছিস, আমার কিচ্ছু করতে পারবি না, বুঝেছিস? এই চুপ করো। তোমার বোন তোমার কত বড় উপকার করেছে তুমি জানো? এই ছেলেটা যার সাথে পালিয়ে যাচ্ছিলে তুমি, একটা বড় ক্রিমিনাল। এ তোমার মতো আগে অনেক বড় লোক মেয়েদের জীবন নষ্ট করেছে। বিদেশে নিয়ে যাওয়ার নাম করে মেয়েদের অন্য দেশে পাচার করে দেয়। না, আমি বিশ্বাস করি না। সব এই মোহিনীর সাজানো, আমি জানি। সাজানো? তাহলে দেখো নিজের চোখে, দেখো এই ফাইলগুলো। এই রাম সিং এর পুরানো কেসের ফাইলগুলো দে। এর আসল নাম হলো রাম সিং, যে রোহিত সেজে তোমাকে ফাঁসাচ্ছিল। সবটা জানার পর কবিতা রোহিতের গালে একটা চড় মারে। পুলিশ রোহিতকে ধরে নিয়ে চলে যায়। কবিতা অঝরে কাঁদতে থাকে। এ আমি কি করতে যাচ্ছিলাম? আমার বাবা মা আমাকে কত ভালোবাসে, আমার জন্য এত কিছু করেছে, আর আমি তাদেরকেই ধোকা দিচ্ছিলাম একটা ক্রিমিনালের জন্য। আমি কিভাবে বাবা মায়ের সামনে মুখ দেখাবো? কাঁদিস না বোন, আমি কাকু কাকিমাকে কিচ্ছু বলিনি। আর আমি ওই সম্পত্তি ট্রান্সফারের ডকুমেন্টও ছিঁড়ে ফেলেছি। সব ঠিক আছে, চল এবার বাড়িতে, কেউ কিচ্ছু জানতে পারবে না। দিদি, আমাকে ক্ষমা করে দে দিদি। তুই আজকে আমার জীবন বাঁচিয়েছিস। আমার বাবা মায়ের সঙ্গে আমি যা করতে যাচ্ছিলাম, তুই আমাকে পাপ কাজ করা থেকে বাঁচিয়ে নিলি। আমাকে ক্ষমা করে দে। মোহিনী কবিতাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। কবিতা সেদিন থেকে নিজেকে একেবারে পরিবর্তিত করে নেয়। সে মনে মনে তার বাবা মায়ের কাছেও ক্ষমা চায়। সে তার পুরানো অভ্যাস ছেড়ে মোহিনীর সঙ্গে একসঙ্গে কলেজে যায়, একসঙ্গে বাড়িও ফিরে আসে। আবার দুজনে মিলে একসঙ্গে পড়াশোনাও করতে থাকে। এভাবেই দুই বোন মিলেমিশে বসবাস করতে থাকে। কবিতার বাবা মা মেয়ের এমন পরিবর্তন দেখে খুবই খুশি হয়।